নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী ইশাক দার দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে গিয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বিমানে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসেন। দফায় দফায় বৈঠক হয়, মৌ স্বাক্ষরিত হয়, কিছু সমঝোতা হয়। কিন্তু ইশাক দার স্পষ্টভাবে জানিয়েছেন ৭১ সালে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে যে গণহত্যা তারা সংগঠিত করেছিল, ৩০ লক্ষ বাঙালির রক্তে ভিজেছিল বাংলাদেশের মাটি, তার জন্য তিনি কোনো ক্ষমা প্রার্থনা করবেন না এবং এই বিষয়টার নাকি নিষ্পত্তি হয়ে গেছে। যুক্তি কি, ৭৪ সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে ভুট্টো বাংলাদেশে এসেছিলেন এবং তখন তিনি নাকি ইনফর্মালি সরি বলেছিলেন। ২০০০ সালে পারভেজ মুশারফও নাকি ইনফর্মালি সরি বলেছিলেন। আর ইনফর্মালি সরি বলা আর অফিসিয়ালি এই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। অর্থাৎ পাকিস্তান এখনো এই গণহত্যার দায় স্বীকার করতে রাজি নয়। যখন ইশাক দার এই কথাগুলো বলছেন, তখন তার পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইউনূস সরকার মিউ মিউ করে প্রতিবাদ করেছে। আসলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিবু জঙ্গি দলের নেতা ইউনূস তো বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব মনের থেকে স্বীকার করে না। জামাত যেমন মনে করে যে বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত, তেমনি ইউনূসও মনে করে যে পারলে বাংলাদেশকে ও পাকিস্তানের সঙ্গে জুড়ে দেয়, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান নামে আবার বাংলাদেশের নতুন নামকরণ করে। এই যে ক্ষতিপূরণ বাবদ পাকিস্তানের কাছ থেকে $৪.২ বিলিয়ন বাংলাদেশের প্রাপ্য, এখনো পাকিস্তান ফুটো কড়ি পর্যন্ত দেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতের আমির, ওরা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ইশাক দারের সঙ্গে দেখা করেছেন এবং খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক হয়েছে ইশাক দারের। তাহলে কি জামাত, বিএনপি এরা পাকিস্তান সরকারের এই অবস্থানকে সমর্থন করছে? যে কোনো মূল্যে ইসলামাবাদের কোলে উঠে এই বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে পরিণত করতে চাইছে? ইশাক দার যখন ঢাকার মাটিতে দাঁড়িয়ে বলছেন মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে না, তখন আওয়ামী লীগ প্রতিবাদ করেছে, অন্য কোনো রাজনৈতিক শক্তি বা সংগঠন ইশাক দারের বক্তব্যের প্রতিবাদ করেনি। এর থেকে কি প্রমাণিত হচ্ছে? যে বাংলাদেশ কার্যত পাকিস্তানের কোলে উঠেছে, একটি জঙ্গি রাষ্ট্র হবার দিকে বাংলাদেশ এগোচ্ছে। এই যে মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়, তাকে খুন করা হয়েছিল। প্রধান আসামিকে আসিফ নজরুলের আইন মন্ত্রক মুক্তি দিয়েছে। আমি তো বলি ওকে জঙ্গিদের ধর্মপিতা, ও মাতৃজঠরের লজ্জা, ও রাজাকারদের বংশধর। এই লোকটাই জসিমউদ্দিন রহমানিকে ছেড়েছিল, আনসারুল্লাহ বাংলার প্রধান, এবং জেল থেকে বেরিয়েই সে ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে। আইএসআই এর প্রতিনিধি দলের সঙ্গে রংপুরে লালমনিরহাটে এই জসিমউদ্দিন রহমানি বৈঠক করেছিলেন। তাহলে মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের খুনিকে মুক্তি দিয়ে দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাহলে একটা সরকারের মানসিকতা কি এই ধরনের ঘটনা থেকে কিন্তু প্রমাণিত হয়। একজন প্রবীণ সাংবাদিক, ভদ্রলোকের নাম বিভূতিভূষণ সরকার, এরকম নাম, তার মৃতদেহ মেঘনায় পাওয়া গেছে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন, অসাম্প্রদায়িক ছিলেন। তিনি বলতেন যে মুজিবার বাংলাদেশকে আলাদা করা যায় না। ২৪শে জুলাই অগাস্ট অভ্যুত্থান কখনোই ৭১-এর মুক্তিযুদ্ধের সমার্থক নয়। তাকে সম্ভবত খুন করে তার দেহ মেঘনার জলে ভাসিয়ে দিয়েছে ইউনূসের দুর্বৃত্ত সহযোগীরা। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, সাংবাদিকদের জেলে পোড়া হচ্ছে, বিনা বিচারে আটকে রাখা হচ্ছে, কাউকে কাউকে কন্ডেম সেলেও আটকে রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের পড়োশী বাংলাদেশের অবস্থা। তার মধ্যে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ এক কর্তা বেআইনিভাবে ভারতে ঢুকতে গিয়ে
ধরা পড়েছেন বিএসএফ এর হাতে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের একজন বড় কর্তা ছিলেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই পদমর্যাদার অফিসার ছিলেন। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি আর কাজে যোগ দেননি, আত্মগোপন করেছিলেন, কারণ তার আশঙ্কা ছিল যে তিনি কাজে যোগ দিলে তাকে নিপীড়নের মুখে পড়তে হবে, বিনা বিচারে আটক থাকতে হবে। তাই অনেকদিন সীমান্ত সংলগ্ন কোন অঞ্চলে লুকিয়ে থেকে তিনি মরিয়া হয়ে ভারতে ঢুকবার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত বিএসএফ এর হাতে তিনি ধরা পড়েছেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সেখানে দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কতটা, 2200 কিলোমিটারের একটু বেশি। তার মধ্যে 569 কিলোমিটার এখনো কোনো ফেন্সিং হয়নি। তার মধ্যে 112 কিলোমিটারে কখনোই কোনো ফেন্সিং দেওয়া সম্ভব নয়। বাকি যে 457 কিলোমিটার আছে সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব। এখনো অব্দি জমি পাওয়া যায়নি। 181 কিলোমিটার সীমানায় কাঁটাতার দেওয়ার জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে অনেকটা কাজ এগিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই বাবদ টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এখনো জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে দেয়নি। 2023 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 জুলাই পর্যন্ত প্রায় 4000 অনুপ্রবেশকারী বিএসএফ এর হাতে ধরা পড়েছে। এবার ভাবুন যে কতজন অবৈধভাবে সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তার 10 গুণ। সেই জন্যই সীমানা সংলগ্ন এলাকায় ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে, এবং সীমান্ত লাগোয়া যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে 2009 সালে সেখানে যা ভোটার ছিল 2024 সালে সেখানে ভোটার কয়েক গুণ বেড়েছে। প্রধানমন্ত্রী কি বলেছেন যে অনুপ্রবেশের সমস্যাটার গুরুত্ব বুঝতে হবে, হাই পাওয়ার ডেমোগ্রাফিক কমিশন তৈরি হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই ভারতবর্ষে, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবং এর বিষয়ে অভিযান আরো গতিপ্রাপ্ত হবে। বঙ্গেশ্বরী এবং তার দল যতই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করুন না কেন, তাদের নাম ভোটার তালিকায় যে কোনোভাবে ঢুকিয়ে দিয়ে তাদের ভোটটাকে নির্বাচনের সময় পাওয়ার জন্য যা করণীয় তাই করে, এই অভিযোগ তো আছে। তাই এবার কিন্তু সেই খেলা সম্ভব হবে না তৃণমূলের পক্ষে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণ করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব রাজ্যে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান হচ্ছে, কিন্তু পশ্চিম বাংলায় তাদের জামাই আদরে রাখা হয়, লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়, এসো আমার ঘরে এসো, এসো ঘরে এসো, বেআইনিভাবে কাগজপত্র তৈরি করো, ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দাও। অনুপ্রাণিত গৃহপালিত সরকারি আধিকারিকদের একটা অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই জন্য ওই 4 জন ইআরও এবং এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। রাজ্য সরকার চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো শুধু সাসপেন্ড করেছে, কিন্তু এখনো কোনো এফআইআর করেনি। তাই খেলা জমে ক্ষীর। আতঙ্কের প্রহর গুনছে রাজ্যের শাসক দল। তারা জানে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতবর্ষের সবকটি রাজ্যের সরকার কিন্তু একমত, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে অনুপ্রবেশের বিরোধিতা করেছেন, সংসদে সরব হয়েছেন, তাকে বলতে দেয়া হচ্ছে না এই অভিযোগে কাগজ ছুঁড়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার দল এখন অনুপ্রবেশকারীদের বাঁচাতে মাঠে নেমেছেন। বলছেন ভাষা সন্ত্রাস হচ্ছে, বাঙালি আক্রান্ত হচ্ছে, বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিযায়ী শ্রমিকরা অনেকেই বিভিন্ন রাজ্যে আছেন, তো তারা ভারতীয়, যারা তারা ধর্মকেই আমার দেখার দরকার নেই, তারা ভারতীয় নাগরিক, আমাদের সহ নাগরিক। দেশের সংবিধান আমাকে আপনাকে যে অধিকার দিয়েছে, ভারতীয় নাগরিক পরিযায়ী শ্রমিক তার ধর্ম যাই হোক না কেন তাকেও একই রকম অধিকার দিয়েছে। তিনি যেখানে খুশি থাকতে পারেন, যেখানে খুশি পড়াশোনার জন্য যেতে পারেন, যেখানে খুশি কাজ করতে পারেন। মাননীয়া কর্মশ্রী প্রকল্পর একটা ওই গাজর ঝুলিয়েছেন, এসো আমার ঘরে এসো, 5000 টাকা করে পাবে যতদিন না কাজ পাচ্ছ। পরিযায়ী শ্রমিকরা বলছেন কেন যাব, দিনে 1000 টাকা রোজগার করি, ভালো আছি, কেন বঙ্গেশ্বরীর এই ভিক্ষা নিতে যাব? এটাও কাজে দেবে না।
ভাষা সন্ত্রাসের অভিযোগ, বাঙালি আক্রান্ত বুমেরাং হয়ে যাচ্ছে, নো টেকার। সবাই জানেন যে অনুপ্রবেশকারীদের বাঁচাবার জন্য শাসক দল এই মিথ্যা ন্যারেটিভটা তৈরি করেছে। লক্ষ লক্ষ বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে লেখাপড়ার জন্য আছেন, তারা ভালো আছেন, নিরাপদে আছেন, তারা যেখানে থাকেন সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন। বাঙালির দুর্গাপুজো, কালী পুজোতেও অন্য রাজ্যের মানুষ অংশগ্রহণ করেন। শুধু বিভ্রান্তি ছড়িয়ে তাদেরকে বিড়ম্বনায় ফেলছে রাজ্যের শাসক দল। এখন ভাষা সন্ত্রাস, এটা একটা খুব প্রচলিত লব্জ হয়ে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হৃদয়ে ক্ষুধের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, তবু তো চোখের উপরে নীল মৃত্যু উজাগর, বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ। কখন মরণ আসে কে জানে, কালিদহে কখন যে ঝড়। এটা তো বাংলা, এটা তো ধ্রুপদী বাংলা, জীবনানন্দ দাশের বিখ্যাত লাইন। জীবন দাশের কাব্য সমগ্রের 149 পৃষ্ঠায় এই কবিতাটা আছে। আর সেখানে এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটাও বাংলা? আপনারা বলুন, আপনারা বলুন, শুভনন্দনকে আপনারা মনে করেন বাংলা? কারোর ইচ্ছা হলো যা খুশি নামকরণ করে দিলেন, সেটাকে নিয়ে তৃণজীবী বুদ্ধিজীবীরা ধন্য ধন্য করলেন যে এরকম শব্দ চয়ন বোধহয় কখনো হয়নি। অশ্রুকুমার শিকদার, সুকুমার বাবু ওরা যদি বেঁচে থাকতেন আঁতকে উঠতেন, শঙ্কবাবু যদি বেঁচে থাকতেন আঁতকে উঠতেন। বাংলা ভাষার কি নিদারুণ পরিণতি এই আমলে হয়েছে দেখে সত্যি শিউরে উঠতেন। আমি জানি না ভাষা সন্ত্রাস কোনটা। আমরা ওই জীবনানন্দের ওই ভাষাতেই কবিতা পড়তে, শুনতে, আবৃত্তি করতে অভ্যস্ত। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটা বাংলা ভাষার বিকৃতি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু সেই ভাষার এত ফলিত রূপ আমাদের আতঙ্কিত করে দিচ্ছে। শক্তিদা একবার বলেছিলেন, অসাধারণ লাইনটা আমার খুব প্রিয়, সমগ্রে লেগেছে টান, টুকরোকে কি সংহত করা যাবে, জীবনযাত্রার মূলে লেগে গেছে চৈত্রের বাতাস। 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা যদি বাঙালির ঋতগৌরব, আত্মসম্মান, মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ না করি, নিজেদের গণতান্ত্রিক অধিকারটা সচেতনভাবে প্রয়োগ না করি, তাহলে তো সখাত শরীরে আমরা ডুববই, আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না। আমাদের প্রত্যেকের জীবনযাত্রার মূলে লেগে যাবে চৈত্রের বাতাস, কিচ্ছু করার থাকবে না। তাই তৃণজীবী বুদ্ধিজীবীদের কথা ছেড়ে দিন, আমি গ্রামশির ভাষায় অর্গানিক ইন্টেলেকচুয়ালদের কাছে আহ্বান করি, যারা প্রিকনসিভ নোশন দিয়ে চালিত নয়, যারা কলে, কারখানায়, খেতে, খামারে, সওদাগরি অফিসে, আদালতে, সংবাদপত্রের দপ্তরে, স্কুলে, কলেজে কাজ করেন, তারাই প্রকৃত বুদ্ধিজীবী, তারাই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ভাষাকে রক্ষা করতে পারেন। তারা এগিয়ে আসুন, সংঘবদ্ধ হন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বলে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য ভেবেচিন্তে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এখন ক্ষুদ্র দলীয় স্বার্থের বিষয়ে অগ্রাধিকার পেলে বাংলাকে আর বাঁচানো যাবে না। 26-এর বিধানসভা নির্বাচন আমাদের কাছে শেষ সুযোগ, নইলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিন্তু ক্ষমা করবে না। তাই সবার জীবনে কিন্তু লেগে যাবে চৈত্রের বাতাস।